আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে, ভিডিওগুলো এখন প্রসেসিং এর কাজ চলছে, তো একটু ধৈর্য ধরে থাকেন আমাদের সাথে, রেকর্ডিংটা পাবেন। বাট ক্লাস রেকর্ডিং পাবেন এই উসিলায় কেউ কিন্তু ক্লাস মিস দিবেন না, হ্যাঁ। আচ্ছা, অনেক বড় হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন প্রপারলি? ইয়েস, ওকে। আমরা যখন রিডিং এর প্যাসেজ পাবো, আমরা অনেকেই হয়তোবা শুনেছি যে আমাদেরকে বলা হয়ে থাকে প্রথমেই কোয়েশ্চেনে চলে যাবা, কোয়েশ্চেনে চলে গিয়ে কোয়েশ্চেনটা পড়ে তারপরে উত্তর খুঁজতে আসবা। কিন্তু আমি যদি কোয়েশ্চেনটা পড়ি, মনে করি যে কর্ক ওক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ আ লিভিং ট্রি, এখন এই কোয়েশ্চেনটা আমি পড়লাম, কিন্তু এই কোয়েশ্চেনটা আমি আনসারটা কোন জায়গায় পাবো সেটা তো আমি জানি না, আমার তো প্যাসেজ সম্পর্কে কোনো আইডিয়া নেই। আদৌ আমি এখান থেকে মনে করেন যে আমি নিলাম, আমি এখান থেকে কিওয়ার্ড বাছাই করছি। তো কিওয়ার্ড বাছাই করার সময় আমি এই যে কর্ক ওক একটা কিওয়ার্ড নিলাম, থিকেস্ট বার্ক কিওয়ার্ড নিলাম, লিভিং ট্রি নিলাম, কর্ক ওক নিলাম, থিকেস্ট বার্ক আমি কিওয়ার্ড নিলাম, আর হচ্ছে যে লিভিং ট্রি আমি এটা কিওয়ার্ড দিলাম। এখন এই যে আমি তিনটা কিওয়ার্ড নিলাম, তাহলে আমি এখন দেখবো যে খুঁজবো আমি কোন জায়গায় খুঁজবো প্যাসেজের, এটা কিন্তু আমি কোয়েশ্চেন দেখেই জানি না। বাট কোয়েশ্চেন দেখে আমরা যতটুকু আইডিয়া করতে পারি সেটা হচ্ছে একটা প্যাসেজের যে কোয়েশ্চেন গুলা, যেগুলো আপনার সিরিয়াল ওয়াইজ থাকবে, কোন কোন কোয়েশ্চেন সিরিয়াল ওয়াইজ থাকবে, ট্রু ফলস সিরিয়াল ওয়াইজ থাকবে, নোটস কমপ্লিশন যখন থাকবে কোয়েশ্চেনের মধ্যে নোটস কমপ্লিশন সিরিয়াল ওয়াইজ থাকবে, যেমন এই যে নোটস কমপ্লিশন গুলো, এগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে। তারপরে আপনার সামারি সিরিয়াল ওয়াইজ থাকতে পারে, তারপর এমসিকিউ সিরিয়াল ওয়াইজ থাকতে পারে, থাকবে এমসিকিউ সিরিয়াল ওয়াইজ থাকবে। বাট সিরিয়াল ওয়াইজ যেগুলো থাকবে না সেগুলো কি সিরিয়াল মেইনটেইন করবে না হচ্ছে ম্যাচিং হেডিং, নোটস, ওটাকে কি বলে, নোটস যেটা ম্যাচিং করা থাকে, যে একটা নোটের সাথে আরেকটা নোটের ম্যাচিং করতে দেওয়া থাকে, সেটা থাকবে না সিরিয়াল ওয়াইজ। তারপরে আপনার সামারি অনেক সময় সিরিয়াল ওয়াইজ সিরিয়াল মেইনটেইন করেও না, অনেক সময় মেইনটেইন করে। তো দুইটা জিনিস একেবারেই আপনার সিরিয়াল মেইনটেইন করবে না, সেটা হচ্ছে নোটস ম্যাচিং আর হচ্ছে হেডিং ম্যাচিং। আচ্ছা, তো এখন এই যে প্যাসেজটা আমাদের, এটার বিষয় হচ্ছে নোটস কমপ্লিশন আর একটা সেন্টেন্স কমপ্লিশন আর একটা হচ্ছে ট্রু ফলস। তো দুইটাই কিওয়ার্ড ম্যাচিং, দুইটাই সিরিয়ালি থাকবে। আর ট্রু ফলস নিয়ে আর ইয়েস টু নট গিভেন নিয়ে অনেকের মনে অনেক ভয় কাজ করে যে এটা হয়তোবা কঠিন, এটা হয়তোবা সহজ। ব্যাপারটা হচ্ছে কি, ট্রু ফলস এর মধ্যে আপনি আনসার গুলো সরাসরি পাবেন, কিন্তু ইয়েস টু নট গিভেন হচ্ছে আপনার মোটামুটি অপিনিয়ন বেসড থাকে কোয়েশ্চেন গুলো। সো আপনি ওখানে অ্যান্সারটা সরাসরি পাবেন না, তবে আপনার টেক্সটটা পড়ে বুঝে আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা, বেসিক্যালি সরাসরি কিন্তু আইএলটিএস এর কোনো উত্তরই দেওয়া থাকে না, কিন্তু প্যারাফ্রেজিং এর ব্যাপার থাকে একটা বড় রকমের। কিন্তু নোটস কমপ্লিশনে হচ্ছে প্যারাফ্রেজিং এর মধ্যেও আপনার উত্তরটা রিডিং পড়ে বুঝতে হবে যে রাইটারের ইন্টেনশনটা কি, রাইটার কি বোঝাতে চাচ্ছে। কিন্তু ট্রু ফলস এর যে কোয়েশ্চেন গুলো আপনি পাবেন সেখানে সব সলিড কোয়েশ্চেন পাবেন, মানে ইয়েস অথবা নো টাইপ কোয়েশ্চেন, মানে হয় এটা মিলবে না হলে এটা মিলবে না, এরকম কোয়েশ্চেন। আচ্ছা, সরি ফর মাই কোল্ড, আমার হয়তো অনেক কথাই আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। আচ্ছা, তো আমরা এখন চলে যাই, আমরা এই যে কিওয়ার্ড গুলো বাছাই করলাম, কিওয়ার্ড কোনগুলোকে নিব আমি, একটা সেন্টেন্সের নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই তিন ধরনের ওয়ার্ড গুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে নেই, কারণ এই ভার্বটা হচ্ছে আপনার টাইমটাকে বোঝায়। ভার্ব যদি ম্যাচ না করে তাহলে আপনার এটা ট্রু বা ফলস হওয়ার, ভার্বের উপর ডিপেন্ড করে ট্রু বা ফলস বা চেঞ্জ হওয়ার, ইয়েটা অমিল হওয়ার একটা চান্স থাকে। নাউন এবং অ্যাডজেক্টিভ কেন, নাউন এবং অ্যাডজেক্টিভ হচ্ছে কি আপনার নাউনটা বেসিক্যালি এটাকে আমরা চেঞ্জ করতে পারি না, চেঞ্জ করতে পারি না বিধায় এই নাউনটা আমার একটা মেজর একটা কিওয়ার্ড হিসেবে থেকে যায় একটা সেন্টেন্সের মধ্যে। অ্যাডজেক্টিভটাও সেম, যদিও অ্যাডজেক্টিভের প্যারাফ্রেজিং পসিবল, কিন্তু এটাকে রিমুভ করে দেওয়ার পসিবিলিটি নাই। তাই নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই তিন ধরনের ওয়ার্ড আমি সবসময় একটা সেন্টেন্সের মেইন ওয়ার্ড হিসেবে রাখবো। যেমন এখানে দেখেন দা, হ্যাজ, অফ, এরি, এগুলো কিন্তু আবার মেইন কিওয়ার্ড হতে পারবে না, কারণ এগুলো আপনার সেন্টেন্সের কোনো গুরুত্ব বহন করে না। আচ্ছা, এখন বলি
শুরুতেই আমরা বলছিলাম যে আমরা আগে কোশ্চেনে যাব, কোশ্চেনের পরে কি প্যাসেজে যাব নাকি অন্য কোনো মোটিভ আছে আমাদের। আমরা শুরুতেই একটা প্যাসেজ পাওয়ার পর কোশ্চেনে যাব না। কেন যাব না? কারণ প্যাসেজ সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নিয়ে তারপর কোশ্চেনে যাব, যাতে কোশ্চেনটা পড়া মাত্র আমি বুঝতে পারি যে কোন প্যাসেজের কোন পার্টে এই কোশ্চেনটা থাকতে পারে। আচ্ছা, আর কোশ্চেন দেখে যেটা বোঝা যায় যে একটা প্যাসেজের শুরুর দিকের যে কোশ্চেন গুলো সেগুলো, যেমন ট্রু ফলস আছে, এখানে আছে নোটস সেন্টেন্স কমপ্লিশন। তো এই ট্রু ফলস গুলো শুরুর দিকে, যেমন 1 2 3, এটা হয়তো বা প্যাসেজের শুরুর দিকে থাকতে পারে। যদি 5টা প্যাসেজ, একটা প্যাসেজ যদি 5টা প্যারাগ্রাফ থাকে, হয়তো বা এই 1 নাম্বার কোশ্চেনটার আনসারটা ফার্স্ট বা সেকেন্ড প্যারাগ্রাফে থাকতে পারে। 5 নাম্বার এই যেহেতু এখানে মোট 13টা কোশ্চেন আছে, এই 5 নাম্বার কোশ্চেনের আনসারটা হয়তো বা মিডল অফ দ্য প্যাসেজ থাকতে পারে। আচ্ছা, এখন আর একটা প্যাসেজের যে কোশ্চেন গুলো থাকবে, সেখানে যে লাস্ট কোশ্চেনটা, এই লাস্ট কোশ্চেন গুলোর শেষের দিকের প্রশ্নগুলোর সম্ভাবনা থাকে প্যাসেজের শেষের দিকে থাকার। এটা এমন না যে এটা 1 নাম্বার বলে শুরুতে থাকবে, 13 নাম্বার বলে শেষে থাকবে। এটা যদি আপনার পরের প্যাসেজের 14 15 16 নাম্বার প্যাসেজও যদি হতো, কোশ্চেনও যদি হতো, যেহেতু প্যাসেজের শুরুর কোশ্চেন, ওটা প্যাসেজের শুরুতেই থাকার সম্ভাবনা থাকতো। কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, আমি আমার সেশন শেষে কোয়েশ্চেন গুলো নিব। আচ্ছা, ওকে, তো এখন দেখি আমরা প্যাসেজটা কিভাবে পড়ে আমরা বুঝবো। দেখেন, প্যাসেজ পড়ার সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা বারবার বলি, হেডিং এবং সাব হেডিং। এই প্যাসেজটায় সাবহেডিং নাই, বাট পরে অন্য প্যাসেজ আমরা সলভ করব যখন, তখন দেখবো সাবহেডিং সহ প্যাসেজ। সাবহেডিং হচ্ছে, মনে করেন কর্ক লিখে এই যে আর্থিক বার্ক অফ দ্য ট্রি, কর্ক ওক ট্রি, এই কথাটাই যদি আপনার এখানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকতো, সেটাই হচ্ছে সাবহেডিং। এখন হেডিং এবং সাবহেডিংটা আমাদের দুইটা কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে যে হেডিংটা পড়ে আপনি বুঝবেন যে কথাটা কি নিয়ে বলা হচ্ছে। যেমন কর্ক জিনিসটা কি? কর্ক হচ্ছে বোতলের ছিপি। আমরা আগে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করতে গিয়ে বোতলের ছিপি নিয়ে কাজ করেছি না? আবার মনে করেন হোমিওপ্যাথি যে ওষুধ থাকে, সেই ওষুধের বোতলের ছিপি থাকে না, ওই ছিপিটা। কিন্তু এই ছিপিটা হচ্ছে একটু অন্যরকম, এটা হচ্ছে একদম এক ধরনের গাছের বাকল থেকে তৈরি, পুরো এক ধরনের বাকল থেকে তৈরি। আচ্ছা, যেটা থেকে মেনলি কর্ক নামটা এসছে। আচ্ছা, তো এই তাহলে আমি প্যাসেজটা পড়ে আমি একটা আইডিয়া পেলাম যে আমার গাছ, আমার একটা কি রকম একটা গাছ নিয়ে বা একটা কোন রকমের এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে বলবে। আর এখানে তাহলে ওই প্রোডাক্টের উৎপাদন, তারপরে কিভাবে সেটা ম্যানুফ্যাকচার করা হয়, কিভাবে সেটা মার্কেটিং করা হয়, এই টাইপের কথা হয়তো এখানে থাকবে। এই জন্য হেডিংটা পড়া জরুরি, কারণ হেডিংটা পড়ে আপনি বুঝবেন যে আমার প্যাসেজে কি কি বিষয়ে কথা বলা থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি অনেক শব্দের মানে জানেন না, যেমন যে বুয়েন্ট, বুয়েন্ট মানেটা হয়তো বা অনেকেই জানেন না, কিন্তু আপনার কিন্তু জানার আসলে প্রয়োজনও নাই। প্যাসেজের প্রতিটা শব্দের মিনিং কিন্তু আপনাকে জানতে হবে না। অনেকেই আমাদের ভোকাবুলারি পড়ানোর কথা বলে, ভোকাবুলারি বাড়ানোর কথা বলে অনেক মানে হাজার হাজার লক্ষ লক্ষ ভোকাবুলারি মুখস্থ করতে বলে, প্যাসেজের বলে যে লাইন বাই লাইন পড়ে যেগুলো যেগুলো শব্দ জানো না ওগুলা টেনে 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 এখানের মধ্যে ভোকাবুলারি লিখে রাখবা, which is good, ভোকাবুলারি জানা ভালো, বাট আইএলটিএস এর প্যাসেজ সলভ করার জন্য আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে, নট নেসেসারি। আপনি অ্যাসিউম করে, ধারণা নিয়ে মিনিং বের করে আনসার সলভ করতে পারবেন, এবং সেটাই মেইনলি আমাদের মূল উদ্দেশ্য। কারণ এই একটা 2500 2000 ওয়ার্ডের প্যাসেজ 20 মিনিটে পড়ে আমাদের পক্ষে সলভ করা, পুরাটা রিডিং করে অর্থ বের করে সলভ করা আমাদের পক্ষে কঠিন, কারণ আমরা কিন্তু নেটিভ না। আচ্ছা, এখন আমরা যেটা করব, প্রতিটা একটা প্যাসেজের প্রতিটা প্যারাগ্রাফের প্রথম বাক্যগুলো পড়বো। যেমন এখানে কি বলছে, thick bark oak tree is remarkable material, তার মানে এখানে এই কর্কটার ম্যাটেরিয়ালটা আসলে কি সেই ব্যাপারে কথা বলছে। এটা কিরকম, টাফ, ইলাস্টিক, ফায়ার রেজিস্ট্যান্স, সুইটেবল ফর ওয়াইড রেঞ্জ অফ পারপাসেস। আচ্ছা, ফাইন। সেকেন্ড প্যারাটা পড়ি, তাহলে এটাকে পড়ে আমি কি করবো, সাথে সাথে দাগায় ফেলবো। আচ্ছা, পড়ে ফেলছি এটা আমি। তা কেন প্রথম লাইনটা পড়বো? এই প্রথম লাইনটা হচ্ছে আপনার এই প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্স। এই প্রথম লাইনটা হচ্ছে এই প্যারাগ্রাফটার টপিক সেন্টেন্স। এই প্রথম লাইনটা দিয়ে আমি লাইনটাই হচ্ছে প্যারাগ্রাফের পরবর্তীতে এক্সপ্লেইন করা হয়েছে। প্রতিটা ক্ষেত্রে দেখবেন রিডিং এর প্রতিটা প্যাসেজের সময়
এটা পাবেন যে প্রথম প্যারাগ্রাফের প্রথম বাক্যটা থাকে হচ্ছে ওদের টপিক স্টেটমেন্ট, এবং এই টপিক স্টেটমেন্টটাকেই পরবর্তীতে ওরা এক্সপ্লেইন করে। আচ্ছা, সেকেন্ডে কি বলছে, and the cork oak itself is an extraordinary tree। আচ্ছা, একটা খুব extraordinary tree, its bark grows। আচ্ছা, তাহলে এখানে কেন এই কর্কটা extraordinary tree সেইটা এখানে এক্সপ্লেইন করতেছে। ওকে, কর্ক ওক গ্রো, কোথায় গ্রো করে সেই বিষয়ে কথা বলবে। ফাইন, তাহলে তাদের কোথায় গ্রো, কোথায় কিভাবে জন্মে, কতটুকু বড় হয়, কিরকম আবহাওয়া আর্দ্রতা লাগে সেটা বলবে। মোস্ট কর্ক ফরেস্ট আর ফ্যামিলি ওন্ড। আচ্ছা, তাহলে কেন ফ্যামিলি ওন বা ফ্যামিলি ওন বিজনেসটা কিভাবে তারা রান করে সেটা তাহলে এখানে আলোচ্য বিষয় এই প্যারাগ্রাফে। হারভেস্টিং ইজ ভেরি স্পেশালাইজড, তাহলে এখানে হারভেস্টিং নিয়ে কথা বলবে। হারভেস্টিং স্পেশালাইজড, কেন স্পেশালাইজড বলা হচ্ছে দেখেন এখানে কিন্তু এই কথাটা কি এখানে এক্সপ্লেন করছেন। দেখেন বলতেছে নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক, তারপরে জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল ওয়ার্কার্স। প্রথমে ভার্টিক্যাল গাছের গায়ে প্রথমে কেটে নেয় ছোট ছোট করে, তারপর শার্প এক্স দিয়ে ওটাকে কুচিয়ে কুচিয়ে বাকলটাকে আলাদা করে ফেলে। হ্যাঁ, তো হারভেস্টিং প্রসেসটা আপনাকে কিন্তু এখানে ডিসক্রাইব করছে। আর শুরুতে কি বললো, হারভেস্টিং ইজ আ স্পেশালাইজড প্রফেশন। ওকে, তারপরে রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন এন্ড টু দ্য ভার্চুয়াল মনোপলি। এখন এই দেখেন ভার্চুয়াল মনোপলি জিনিসটা কি, আমরা হয়তো ইকোনমিক্সে অনেকেই পড়েছি। একটা মার্কেটে যখন একটাই প্রোডাক্ট থাকে তখন আমরা সেটাকে বলি মনোপলি। যেমন বাংলাদেশের কথা চিন্তা করলে আমাদের যে ওয়াসা, ডেস্কো, এটা হচ্ছে আমাদের মনোপলিস্টিক মার্কেট। হ্যাঁ, কারণ ওদের একটাই প্রোডাক্ট, একটাই মার্কেট। আচ্ছা, ওদের কোনো কম্পিটিটর নাই। আচ্ছা, তো এই মনোপলি, ভার্চুয়াল মনোপলির এন্ড দেখেছে, এটা কিন্তু একটু ট্রিকি। কেন দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। মনোপলিটার এন্ড দেখেছে মানে মনোপলি বলছে, বোঝাচ্ছে যে মার্কেটে শুধু একটা কর্কই ছিল, সেটা কি, ওই যে অর্গানিক কর্কটা। তো রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ ভার্চুয়াল মনোপলি, এই ভার্চুয়াল মনোপলিটার এন্ড দেখেছে মানে কি, মনোপলিটার এন্ড কখন হবে, যখন একটা কম্পিটিটর আসবে। এখন মনে করেন ওয়াসা আমাদের পানি দিচ্ছে, আরেকটা যদি কোম্পানি এসে আমাদেরকে খাবার পানি দেওয়া শুরু করে, তখনই ওয়াসার মনোপলিটা শেষ হয়ে যাবে। তো এই কর্ক যে এত বছর ধরে এক 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 না মানে এক চেটিয়া ব্যবসা করে গেছে, সেটার এন্ড শো করেছে। তার মানে এই প্যারাগ্রাফে আপনাকে এই কর্কের একটা কম্পিটিটর প্রোডাক্ট কথা বলবে, সেটা হয়তো বা দেখেন কি, অ্যাজ দ্য ম্যাটেরিয়াল ফর বটল স্টপার্স। বটল স্টপার্স কি, বটলের মুখ যে বন্ধ করে রাখে কর্ক দিয়ে, যেমন দামি যে মদ, শ্যাম্পেন কথা যদি বলেন, শ্যাম্পেনের বোতলে কিন্তু সবসময় এই যে অর্গানিক কর্ক দিয়ে এটা রাখা হয়। অ্যালুমিনিয়াম যে স্ক্রিউ ক্যাপ গুলা, সেগুলো কিন্তু ওখানে ব্যবহার করা হয় না, এটা একটা এলিগেন্ট জিনিস। তো এই বটল স্টপার হিসেবে, বটল স্টপারের ম্যাটেরিয়াল হিসেবে মনোপলি যে কর্কের ছিল সেইটার এন্ড দেখা গিয়েছে, মানে এখানে বটল স্টপার হিসেবে, বোতলের মুখ হিসেবে ব্যবহার করার জন্য কর্কের একটা বিকল্প আসছে মার্কেটে। তাহলে এই বিকল্পটা যে আসছে, এটা কেন আসছে, কি আশয়, ওই বিকল্পটার কি কি সুবিধা আছে, সেটা নিশ্চয়ই এখানে বলবে, এই প্যারাগ্রাফটাই বলবে। লাস্ট প্যারাগ্রাফটা দেখেন, প্রথম লাইনটা হচ্ছে ক্লাসিক কর্ক স্টপার ডাজ হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজ। এটা সবচেয়ে সহজ, কারণ এখানে বলেই দিচ্ছে অ্যাডভান্টেজ আছে অনেক। অনেক অ্যাডভান্টেজ আছে মানেই এখানে আপনাকে অ্যাডভান্টেজ গুলো 1 2 3 4 বলবে। সো প্রতিটা প্যারাগ্রাফের আমরা প্রথম লাইনটা পড়লাম, এবং দেখেন এভাবে কিন্তু আপনি প্রতিটা আইএলটিএস এর প্যাসেজেই প্রথম লাইনটা পড়লে একটা আইডিয়া পাবেন যে আসলে এই প্যাসেজ গুলোতে কি বলছে। সো আপনি হেডিং পড়েছেন, আপনি প্যাসেজের প্রথম লাইনগুলো পড়েছেন, you have a lot of idea about the passage. Now you will go towards the questions. কোয়েশ্চেনে যদি আমি যাই, ওই যে পড়েছিলাম oak has the thickest bark of any living tree। আচ্ছা, তাহলে আমি এখন আমার আনসারটা খুঁজে বের করি। এই যে থিক বার প্রথম লাইনটাই আছে। আচ্ছা, রিমার্কেবল ম্যাটেরিয়াল, এই 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 ইজিপশিয়ান সিল করে সিল দেয়ার স্টোন কফিন গুলো কর্ক দিয়ে সিল করতো, গ্রিক এন্ড রোমানরা কিসে ব্যবহার করতো সেগুলো। আবার এখানে বলা হচ্ছে যে এটা থিক বার্ক। আচ্ছা, কিন্তু
এই থিক বারটা যে কতটুকু থিক বা সব থেকে থিক কিনা সেটা কিন্তু বলে নাই। থিক কেন? যখন আপনি হ্যাঁ, আচ্ছা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে লিখে রাখেন। আমরা সেশনের মধ্যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করব না, লাস্টে 10 মিনিটস আমি কোয়েশ্চেন অ্যান্সার করব। আচ্ছা, তো এখানে থিক বলা হচ্ছে, তার মানে থিক বলে কর্ক ওকটা থিক, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে। কর্কটা থিক, কিন্তু এটা কি সবচেয়ে থিক কিনা সেটা কিন্তু কোথাও বলে নাই। আচ্ছা পরে দেখি, এখানে প্রথম প্যারাতে নাই, সেকেন্ড প্যারাতে দেখি। এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি 20 সেন্টিমিটার থিকনেস ইনসুলেটিং, আচ্ছা নাই। তার মানে এটা ঠিক, সেটা সত্যি, কিন্তু এটা যে সবচেয়ে ঠিক সে ব্যাপারে কোনো আপনার এখানে দেওয়া নেই। এখন আপনার মনে হতে পারে যে কর্ক তো 20 সেন্টিমিটার থিক, এর থেকেও তো অনেক থিক গাছ আছে, তাহলে এটাকে ফলস দিয়ে দেই বা ট্রু দিয়ে দেই। বা আপনার মনে হতে পারে যে 20 সেন্টিমিটার থিকনেস, এর থেকে তো আর কোনো থিক গাছ নাই, তাহলে আমি এটা দিয়ে দিই। মনে করেন আপনি উত্তরটা জানেন যে 20 সেন্টিমিটার এটা থিকনেস, এর থেকে বেশি কোনো গাছের থিকনেস নাই, বাট তারপরেও কি আপনি এটার উত্তর ইয়েস বা নো দিতে পারবেন? পারবেন না। কারণ কি? কম্প্যারিজন। দেখেন এখানে কর্ককের সাথে অন্য কোনো লিভিং ট্রি এর একটা কম্প্যারিজন বোঝাচ্ছে। এই কম্প্যারিজন কিন্তু আপনার প্যাসেজে করা হয় নাই। এখানে কম্প্যারিজন করা হয়েছে, আপনার প্যাসেজে কম্প্যারিজন করা হয় নাই। চোখ বন্ধ করে এটা হবে নট গিভেন। ওকে, চোখ বন্ধ করে এটা হবে কি নট গিভেন। আল্লাহ, লিখতে পারতেছি না। আচ্ছা, খুব পচা হ্যান্ডরাইটিং আসতেছে, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যেটা নট গিভেন হবে। ওকে, তারপর scientists have developed a synthetic cork with the same cellular structure as natural cork. আচ্ছা, সায়েন্টিস্টরা, এটা আপনার একটা কিওয়ার্ড, সিনথেটিক কর্ক এটা কিওয়ার্ড, সেম সেলুলার স্ট্রাকচার এটা কিওয়ার্ড। আচ্ছা, এখন আমি দেখবো যে সায়েন্টিস্টরা সিনথেটিক কর্ক আবিষ্কার করতে পেরেছে কিনা। তো আমরা এইটার কোনো উত্তর পাই নাই 1 নাম্বারের, আমরা এখন 2 নাম্বারের উত্তরটা দেখি যে সেকেন্ড বডি প্যারাতে পাই কিনা। আচ্ছা, এখানে দেখেন, ফরেস্ট ফায়ার এন্ড ডিজিজ। আচ্ছা, the cork oak has a particular cellular structure, আমরা সেলুলার স্ট্রাকচার কিওয়ার্ড ছিল আমাদের, সেলুলার স্ট্রাকচারটা পেয়েছি। about 40 million cells, technology, the technology has never succeeded in replicating. পানি দাও না আমাকে প্লিজ। রেপ্লিকেটিং কেন? মানে রেপ্লিকেটিং বলছে হচ্ছে যে আপনার সেম জিনিসটাকে আবার তৈরি করতে পারেন কিনা, বলে না এ গ্রেড রেপ্লিকা, সেম জিনিস যখন তৈরি করে। আচ্ছা, তো কর্ককের সেলুলার স্ট্রাকচারটা খুবই পার্টিকুলার, খুবই নির্দিষ্ট একটা সেলুলার স্ট্রাকচার, যেটা কিনা টেকনোলজি কখনো রেপ্লিকেট করতে পারে নাই। সায়েন্টিস্ট শব্দটার এখানে সিনোনিমাস ইউজ করা হয়েছে টেকনোলজিকে, এবং ওই যে সেম সেলুলার স্ট্রাকচার এটাকে বলছে নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং, মানে এই সেম সেলুলার স্ট্রাকচারের কোনো কিছু টেকনোলজি এখনো তৈরি করতে পারে নাই। দেখেন সরাসরি বলা থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের পড়ে বুঝতে হচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার হাইয়েস্ট টেস্ট। আচ্ছা, ওকে, সো এটা হবে হচ্ছে নো। নো। আচ্ছা, এরপরে চলে যাই আমাদের থার্ডে। Individual cork oak trees must be left for 25 years between the first and the second harvest. আচ্ছা, cork individual tree গুলাকে 25 years এর between the first and second harvest. আচ্ছা, প্রথম এবং সেকেন্ড হারভেস্ট, তার মানে জন্মের পর থেকে, মনে করেন একটা গাছের যদি 15 বছর বা 20 বছর বয়সে প্রথম হারভেস্ট, প্রথম গাছের বাকল খুলে ফেলা হয়, তাহলে
ওই দ্বিতীয়বার বাকল আবার খুলতে গেলে দুইবার এই হারভেস্টিং এর মধ্যে 25 বছরের ইয়ে লাগবে, গ্যাপ থাকা লাগবে। মাস্ট, এটা দেখেন খুবই ইম্পর্টেন্ট, মাস্ট এখানে বলেছে মাস্ট থাকতেই হবে। যদি আপনার প্যাসেজে থাকে ক্যান বি লেফট ফর 25 ইয়ার্স, তাহলে কিন্তু এটা মিলবে না, নো হয়ে যাবে। কারণ ক্যান আর মাস্ট এর এক অর্থ না। ক্যান মানে রাখতে পারে, মাস্ট মানে অবশ্যই রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ওকে, এখন আমরা প্যাসেজে চলে যাব। এখন বলেন তো এই 3 নাম্বারটা পড়ে আপনি বুঝতে পারতেছেন না যে কোন প্যারাগ্রাফে এটা থাকবে? কে বলতে পারবেন বলেন তো? হারভেস্টিং প্যারাগ্রাফে থাকবে, এক্স্যাক্টলি। হারভেস্টিং নিয়ে যে প্যারাগ্রাফে কথা ছিল সেই প্যারাগ্রাফে থাকবে। হারভেস্টিং নিয়ে আমাদের এই যে হারভেস্টিং। আচ্ছা, এখানে দেখি দেখি হারভেস্টিং প্যারাগ্রাফটা আছে কিনা, না হলে তো আমরা একটা ধাক্কা খাবো। আরেকটু আগে যাই। আমরা সেকেন্ডটার আনসার পেয়েছিলাম হচ্ছে এইখানে, তাই না? এই যে এখানে। আচ্ছা, তাহলে আমরা থার্ড, তার পরের প্যারাগ্রাফটা একটু এই উত্তরটা খুঁজি যে পরের প্যারাগ্রাফটা আছে নাকি। না থাকলে ওই হারভেস্টিং এর মধ্যে ডেফিনেটলি থাকবে। যেহেতু ট্রু ফার্স্টটা সিরিয়াল মেইনটেইন করে। আচ্ছা, আচ্ছা এখানে নাই। তারপর দেখি ফরেস্ট ফ্যামিলি, এই যে কর্ক ফরেস্ট নিয়ে কথা বলা হচ্ছিল এখানে। এইখানে এই যে হারভেস্ট কথা বলা আছে। আচ্ছা, এখানে কি বলতেছে, এই জায়গাটা আমরা আমরা কিওয়ার্ডটা পেয়ে গেছি আমাদের। তাহলে এখন এই জায়গাটাকে আমাদেরকে একদম ইয়ে রিড করতে হবে, স্ক্যানিং করতে হবে, লাইন বাই লাইন করতে হবে। From the planting of cork sapling to the first harvest takes 25 years. প্ল্যান্টিং অফ স্যাপলিং, স্যাপলিং বোঝাচ্ছে একদম আপনার চারা গাছ। চারা গাছ রোপণ করার পর থেকে প্রথমবার গাছটাকে হারভেস্ট করার জন্য আপনাদের 25 বছর সময় লাগবে। And a gap of approximately a decade, approximately a decade, এক দশকের কাছাকাছি, সেখানে 12 বছরও হতে পারে, 11 বছরও হতে পারে, 9 বছরও হতে পারে, must separate harvest from an individual tree. একটা গাছের মধ্যে থেকে পরবর্তীতে আবার ইয়ে পেতে হলে, হারভেস্ট করতে হলে 10 থেকে মিনিমাম মানে 10 বছরের মতন সেটাকে সেপারেট রাখতে হয়। আচ্ছা, মানে আর ধরা যায় না। And for top quality cork, it's necessary for white wait a further 15 or 20 years. টপ কোয়ালিটি পাওয়ার জন্য তখন আপনাকে 10 অথবা 15 অথবা 20 ইয়ার্স আরো ওয়েট করা লাগতে পারে। কিন্তু এখানে কোথাও বলে নাই যে মাস্ট রাখতেই হবে। হ্যাঁ, যার কারণে এটাকেও আমি ট্রু দিতে পারছি না। এটাও আমার হবে ফলস। এটাও হবে আমার ফলস। আচ্ছা, cork bark should be stripped in dry atmospheric condition. আচ্ছা, ড্রাই অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে তাকে রাখতে হবে। দেখে আসি কি বলে। আমরা এই আনসারটা পেয়েছি এইখানে, তাহলে এর পরে থেকে খুঁজবো। এই যে হারভেস্টিং দেখি গিয়া কি আছে, কি আসলো। আচ্ছা, এইখানে দেখি। আচ্ছা দেখেন, if the bark is stripped on a day when it's too cold, যদি এমন কোন দিনে বার্কটাকে স্ট্রিপ করা হয় যখন কিনা খুব ঠান্ডা,
or when the air is damp, অথবা যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে, the tree will be damaged. দেখেন এখানে দুই ধরনের ওয়েদারের কথা আপনাকে বলা হয়েছে। এক হচ্ছে যখন খুব বেশি ঠান্ডা থাকবে, আরেকটা হচ্ছে যখন ওয়েদারটা ড্যাম্প, মানে ওয়েদারে আর্দ্রতা বেশি থাকবে। এই দুই ধরনের সময় যদি আপনি গাছের বাকল ছাড়েন, তাহলে আপনার গাছটা ড্যামেজ হবে। তাহলে বাকি কোন ধরনের ওয়েদারে আপনি তাহলে এটা কাজ করতে পারবেন বলেন তো? আরেকটু চিন্তা করে বলেন তো কি হতে পারে, কারণ এখানে তো সামার উইন্টার স্প্রিং বলে না, এখানে বলছে একটা হচ্ছে বলছে কোল্ড, আর একটা বলছে ড্যাম্প, মানে ওয়েদারটা যখন কি বলে অনেক সোয়েটি একটা ওয়েদার থাকে না, যে খুব আর্দ্রতা বেশি থাকে বাতাসে। তো এই কোল্ড এবং ভেজা, এই ওয়েট, এই দুইটা ধরনের ওয়েদারের নাম বলা হয়েছে। এখন আর কি ওয়েদার থাকে বাকি? সরি ম্যাম, আমি বারবার অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, কেন জানি বুঝতে পারছি না। সমস্যা নেই। না, ফল সামার তো আমরা বলবো না, কারণ ফল সামার তো ওরা বলে নাই, ওরা তো ওয়েদারের কন্ডিশন বলছে। কোল্ড বলা হয়ে গেছে, ড্যাম্প মানে ওয়েট বলা হয়ে গেছে, তাহলে বাকি থাকে একটাই, সেটা হচ্ছে ড্রাই। হ্যাঁ, ড্রাই। তাহলে দেখেন আবার এখানে কি বলা আছে, যে should be stripped in a dry atmospheric condition, বাট আপনারা কিন্তু প্যাসেজের কোথাও ড্রাই শব্দটা পাবেন না। হ্যাঁ, এইটাই হচ্ছে একটু মানে চিন্তার বিষয়। তাহলে এটা হবে চোখ বন্ধ করে ট্রু। আচ্ছা আচ্ছা, এখন দেখি the only way to remove the bark from cork oak trees is by hand. কর্ক ওকের থেকে বার্ক বের করার একমাত্র উপায় হচ্ছে ম্যানুয়ালি, হাতে করা। আচ্ছা, দেখি তো সেটা কতটুকু সত্য। এই যে হারভেস্টিং নিয়ে আবার বলা হচ্ছে স্পেশালাইজড প্রফেশন, কোন মেকানিক্যাল মিনস no strip of stripping cork bark has been invented, so the job is done by teams of highly skilled workers. আচ্ছা, কোন মেকানিক্যাল মিনস তৈরি এখনো এটার জন্য আসে নাই। কোন মেকানিক্যাল মিনস গাছ থেকে স্ট্রিপ করার, বাকল স্ট্রিপ করার কোন মেকানিক্যাল মিনস এখনো আবিষ্কৃত হয় নাই। তো ডান বাই হাই স্কিল ওয়ার্কার্স, প্রথমে তারা ভার্টিক্যাল কাট ডাউন করে শার্প অ্যাক্স দিয়ে, তারপরে সেটাকে ম্যানেজ করে। আচ্ছা, স্কিল ওয়ার্কার স্ট্রিপ দ্য সেমি সার্কুলার কাটস অ্যাবভ দ্য গ্রাউন্ড। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো ইনফরমেশন পেলাম। এক হচ্ছে নো মেকানিক্যাল মিনস অফ স্ট্রিপিং কর্ক বার্ক হ্যাজ এভার বিন ইনভেন্টেড, আর একটা হচ্ছে গিয়ে তারা অ্যাক্স দিয়ে ছোট ছোট কাট করে তারপর করে ওটাকে স্ট্রিপ করে। আচ্ছা, কিন্তু দেখেন আমার এখানে কি আছে, যে অনলি ওয়ে হচ্ছে বাই হ্যান্ড। এখন অ্যাক্স দিয়ে যে আমরা করছি সেটাকে কি বাই হ্যান্ড ধরবো নাকি মেকানিক্যাল ধরবো? দেখেন, যখন আপনি মেকানিক্যাল আপনি তখনই বলবেন যে যখন কিনা আপনি একটা মেশিন দিয়ে কাজটা করে ফেলতেছেন, আপনার হাতের মানুষের প্রয়োজন পড়ছে না, হয়তোবা মানুষের মেশিনটা অপারেট করতেছে কিন্তু মেশিনটার কাজ মানুষের দিয়ে করা লাগতেছে না। হ্যাঁ, তখনই হবে সেটা মেকানিক্যাল। আর এখানে অ্যাক্সটা হচ্ছে একটা টুল হিসেবে ইউজ হচ্ছে, মানুষের একটা টুল হিসেবে ইউজ হচ্ছে। তো এখানে এটা অবশ্যই কাজটা হাতেই করতে হয়, ম্যানুয়ালি করতে হয়। আপনারা ইউটিউবে কর্কের ভিডিও আছে, চাইলে দেখতে পারেন কিভাবে করে মানুষ এটা। সো এটা হবে আনসার ট্রু, এটা হবে আনসার ট্রু। আচ্ছা, এখন চলেন এই যে 6 থেকে 13 এবং পরবর্তী যেটা প্যাসেজ আমাদের, এই যে বইটা 12 নাম্বার বইয়ের যে আপনার নোটস কমপ্লিশন আর ট্রু ফলস গুলো আছে, পরবর্তী দেখেন এই যে 14 থেকে 21, আর একটা হচ্ছে 22 থেকে 26। এটা হচ্ছে প্যাসেজের কত নাম্বার প্যাসেজ? এটা সেকেন্ড। এটা কি কালেক্টিং? হ্যাঁ, কালেক্টিং অ্যাজ এ হবি। এই সেম জিনিসটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে, রিডিং প্যাসেজ 2টা 12 নাম্বার আইএলটিএস এর 12 নাম্বার বইয়ের টেস্ট 5 এর রিডিং প্যাসেজ 2। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, কালেক্টিং অ্যাজ এ হবি। কালেক্টিং অ্যাজ এ হবি, এইটার এক্সারসাইজ গুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, খুবই সংক্ষিপ্ত হোমওয়ার্ক। বাট এখান থেকে যে নোটস কমপ্লিশনটা কিভাবে সলভ করবেন আমি একটা বা দুটা সলভ করে দেখিয়ে দিচ্ছি।
দেখেন এই যে কম্পারিজন অফ অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপস এন্ড বটল কক স্টপার, মনে আছে আমরা যে দেখেছিলাম যে এন টু আ ভার্চুয়াল মনোপলিস্টিক মার্কেট, তার মানে ওখানে কোন একটা কম্পিটিটর প্রোডাক্ট আসছে, তো ওখানেই আমরা এই অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপ নিয়ে কথা পাবো। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা টপিক দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপ, আর একটা হচ্ছে বটল স্টপার, কর্ক বটল স্টপার। আচ্ছা, তাহলে আমি একটু দেখি অ্যাডভান্টেজের ওই যে অ্যালুমিনিয়াম স্কিউ ক্যাপ নিয়ে কোথায় বলা আছে। অলরেডি আমরা তো এই প্যাসেজ পর্যন্ত ট্রু ফলস পেয়েছি, তাহলে এইখানে পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন থাকবে না, পরের গুলা এর পরে থেকেই আসবে। সো লাস্টের দুইটা প্যারাগ্রাফে আমরা এই কোয়েশ্চেন গুলোর আনসার পাবো। এই যে প্লাস্টিক বটল স্টপার আসছে, এখানে দেখেন প্লাস্টিক বটল স্টপার, তাহলে কাজটা কি? চিপার টু ম্যানুফ্যাকচার এন্ড কনভেনিয়েন্ট ফর দ্য ইউজার। এটার সুবিধা কি ছিল? যে এটা ভেরি চিপার টু ম্যানুফ্যাকচার এবং কনভেনিয়েন্ট ফর দ্য ইউজার। তাহলে দেখি তো আমার এখানে কি আছে, এই যে ডু নট এফেক্ট দ্য, ওকে প্রথমটাই তো নাই। আচ্ছা, এটা 7 নাম্বারটা হবে হচ্ছে কি আর প্রোডিউস, ম্যানুফ্যাকচারটাকে এরা আপনার প্যারাফ্রেজ করছে প্রোডিউস দিয়ে, তাহলে আর চিপার টু প্রোডিউস এবং আর ড্যাশ টু ইউজ, কনভেনিয়েন্ট টু ইউজ, কনভেনিয়েন্ট টু ইউজ। তাহলে 6 নাম্বারটার উত্তরটা একটু দেখি, আর একটু আগে যাই। এই দেখেন, the tiniest concentration as little as 3%, একটা এখানে একটা আপনার এলিমেন্টের কথা বলেছে, যেই এলিমেন্টটা আপনার ওই যে অর্গানিক কর্কের মধ্যে থাকে, যেটা কিনা খাবারের টেস্টটাকে নষ্ট করে দিতে পারে, এই যে ক্যান spoil the taste of the product contained in the bottle, the result had been plastic stopper। আচ্ছা, এই কর্ক ও যেটা কর্ক বটল স্টপার যেটা, সেটা হচ্ছে সেটার মধ্যে এমন একটা পার্টিকেল পাওয়া গেছে যেটা খাবারের স্বাদটাকে নষ্ট করে দিতে পারে। তো এই জন্য আপনার পরবর্তীতে এটা নিয়ে কাজ করা হয়েছে এবং প্লাস্টিক বটল স্টপার তৈরি হয়েছে। তো তাহলে এই অ্যালুমিনিয়াম যে বটল স্টপারটা, এটা আসলে তাহলে প্রোডাক্টের, এখানে বলা হচ্ছে যে কর্ক যেটা, কর্কটা কি করে আপনার প্রোডাক্টের টেস্টটাকে নষ্ট করে দিতে পারে। তাহলে অ্যালুমিনিয়ামের কোন জিনিসটা নাই? সে ডু নট এফেক্ট দ্য টেস্ট অফ দ্য বটল স্টপার, তাহলে ও আপনার বটলের কন্টেন্টের টেস্টটাকে নষ্ট করে না। আর এখানে কি আর চিপার, আপনার প্যাসেজে দেওয়া আছে চিপার, আপনাকে চিপারই লিখতে হবে, আপনি এখানে চিপ লিখতে পারবেন না। কেন? চিপ দিলে ভুল হবে না, কিন্তু ভুল এখানে হবে এই জন্য কারণ এখানে আপনাকে প্যাসেজ থেকেই উত্তর নিতে বলা হয়েছে। কনভেনিয়েন্ট, দেখেন এখানে কিন্তু আপনারা যদি এখানে এই যে আউচ চলে গেল, একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন এখানে বলছে এই যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দি প্যাসেজ ফর আনসার। তো প্যাসেজ থেকে আপনাকে শুধু একটা ওয়ার্ড ইউজ করতে হবে, আপনি এখানে দুইটা ওয়ার্ড দিলে কিন্তু আপনার ভুল হবে। আবার যদি প্যাসেজ যেমন কনভিনিয়েন্ট না দিয়ে আপনি ইজি টু ইউজ যদি দেন, আপনার কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট হবে এবং অর্থটা ঠিক হবে, কিন্তু উত্তর ভুল হবে। কেন? কারণ আপনি প্যাসেজ থেকে উত্তরটা নেন নাই। সো আর কনভিনিয়েন্ট টু ইউজ, এবং একটা কোশ্চেনের জন্য একটাই উত্তর থাকবে, সাধারণত কনফিউজিং কোনো উত্তর থাকে না। তো এই ছিল আমার নোটস কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশনের নিয়ম, আর হচ্ছে আপনার ট্রু ফলসটা সলভ করার নিয়ম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা প্যাসেজ পাওয়ার পর, হাতে পাওয়ার পর আমরা কি করব সেটার একটা ইয়ে আপনার বলে নিয়ম। তো এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? we are going to end up by this. আমি এখন রেকর্ডিংটা স্টপ করছি, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখন আমাকে কোয়েশ্চেন